আমি কাছে যেতেই মেয়েটি আমার দিকে এক পলক তাকিয়ে নত বদনে চলে গেল আমাকে পাশ কাটিয়ে। আমার তখন বেজায় সাহস, আমি নিজে থেকেই মেয়েটিকে ডাকলাম। শরীর শ্বাস দেয় পিছুটা জানালায় বাড়িয়ে দুবার বোঝা না বোঝার সীমা পেরিয়ে অজানার কুয়াশা মেখে না বলা কাহিনী শোনাতে। নমস্কার, জানা অজানার মাঝে থেকে আমি পৌলমী চলে এসেছি আপনাদের গল্প শোনাতে। শ্রোতা বন্ধুরা, আজ আমি যে গল্পটা আপনাদের শোনাতে চলেছি, এই গল্পটিও কিন্তু একটু পুরনো দিনের গল্প। লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের গল্প। শুনতে থাকুন লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের কলমে সন্ধ্যা মালতী। খুব যে একটা বেশি দিনের কথা তা নয়, বছর 30 আগেকার কথা। হুগলি জেলার নিত্যানন্দপুর নামে এক গ্রামে গেছি আমার এক বন্ধুর বিয়ের জন্য মেয়ে দেখতে। সময়টা বসন্তকাল, তাই আবহাওয়া বেশ মনোরম। চুঁচুড়া থেকে বাসে ত্রিবেণী কালীতলা হয়ে কালনার পথে নিত্যানন্দপুর। কুন্তি নদীর সাঁকো ভেঙে সবে বাস চলার উপযোগী একটা সেতু হয়েছে, আর কেশরাম রেয়ানকে কেন্দ্র করে হয়েছে নতুন একটি রেল স্টেশন, কুন্তিঘাট। তা যাই হোক, মেয়ে তো দেখতে এলাম। মেয়ে দেখতে এসে হলো এক দারুণ অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতা না হলে আজকের এই গল্প লেখাই হতো না। যে বাড়িতে আমরা মেয়ে দেখতে গিয়েছিলাম, সেই বাড়ির মালিকের নাম আমি এতদিনে ভুলে গেছি। তবে মস্ত দালান কোঠা তাদের, মস্ত বড় লোক, প্রচুর জমি জমা আছে। বড় লোকের একমাত্র মেয়ে, সুশ্রী, সুন্দরী, রূপবতী, গুণবতী, মানে বিয়ের সময় মেয়েদের জন্য যা যা বলা হয় এই মেয়ের ব্যাপারেও সেই সব শুনে গিয়েছিলাম। তবে যে কোনো কারণেই হোক ফটো পাঠায়নি তারা। আমরাও তাই মেয়ের রূপের বর্ণনা শুনেই মেয়ে দেখতে গিয়েছিলাম। তাড়াতাড়ি পৌঁছেছিলাম আমরা। এই বিয়ের ব্যাপারে যিনি ঘটকালি করেছিলেন, সেই বীরু চক্রবর্তী আমাদের খুব আদর যত্ন করে ঘরের ভিতর নিয়ে গিয়ে বসালেন। এই যে আপনারা আইয়া পড়ছেন দেখছি, হ্যাঁ? আসেন আসেন, ভিতরে আসেন। এতটা পথশ্রম হবার দরুন আমি ও আমার বন্ধু একটু বিরক্ত হই বললাম, থাক থাক, এতটা যখন কষ্ট করে খুঁজে নিজেরা চলে আসতে পেরেছি, তখন বাকিটাও মানে ভিতর পর্যন্ত নিজেরাই চলে যেতে পারবো। তা বললে হয় নাকি? আপনারা হইলেন গিয়া কুটুম মানুষ, একটু যত্ন আত্মি না করলে হয় নাকি? বলছি বীরুবাবু, এইবার যদি মেয়ে পছন্দ না হয়, মানে এতটা পথ এসেছি তো, কোনো ছবি না দেখেই আবার, তাহলে কিন্তু আপনাকে আমার বিয়ের জন্য আর ঘটকালি করতে হবে না। এই শেষবার বলে দিলাম। পছন্দ হইব না কইলেন? এই বাড়ি খান দেখছেন তো, এত বড় লোকের বাড়ির একমাত্র মাইয়া, যেমন রূপবতী তেমন গুণবতী। থাক, হয়েছে। এই নিয়ে কমপক্ষে 3 বার শুনলুম। সব মেয়েদেরই বিয়ের সময় এইসব বিশেষণগুলি প্রয়োগ করা হয়। বীরু চক্রবর্তীর কথা শেষ করতে না দিয়েই এই কথাগুলো বলে উঠলাম আমি। ইতিমধ্যে মেয়ের বাবা, কাকা, জ্যাঠামশাইরা এলেন। তার মধ্যে যিনি মেয়ের বাবা, উনি আমাদের বললেন, বসুন বসুন, আপনারা বসুন। বলছি, আসতে কোনো অসুবিধা হয়নি তো আপনাদের? আরে না না না, সেরম কিছু না, তবে বড্ড দূর কি না, হেই যা। সেই জন্যেই তো বলছি যে বাবা, তোমরা অনেক দূর থেকে এসেছো তো, তাই আগে খাও দাও, বিশ্রাম করো, আর আজকের দিনটা থেকে যাও। আজ শনিবার, মেয়ে দেখাবো না, কাল সকালে দিনের আলোয় মেয়ে দেখবে তোমরা। কিন্তু এমন তো কথা ছিল না। আপনাদের সঙ্গে আমাদের কোনো রকম কুটুম্বিতাই হলো না যেখানে,
সেখানে কি করে আমরা রাত্রিবাস করি বলুন? আমি এ কথা বলাতে মেয়ের জ্যাঠামশাই বললেন, আরে নাই বা হলো কুটুম্বিতা, মানুষ কি মানুষের বাড়িতে আসে না? আজ শনিবার খরবার, তাই বলছিলাম আমরা গ্রামের মানুষ, মেয়ে আমাদের ঘরের লক্ষ্মী, তাকে কি করে? আমার বন্ধুর হয়ে আমি বললাম, না না, ঠিক আছে, কাল সকালেই মেয়ে দেখব আমরা। তাছাড়া এখন মেয়ে দেখে বাড়ি ফিরতেও রাত হয়ে যাবে অনেক। আপাতত আমাদের একটা ঘরের ব্যবস্থা করে দিন তাহলে। আমার এই মতামত শুনে মেয়ের বাবা অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে বললেন, সে আমরা সব রকম ব্যবস্থাই আগে থেকে করে রেখেছি। এসো তোমরা ওপরে এসো, ওপরের ঘর থেকে গ্রামের দৃশ্য দেখো, গঙ্গা দেখো, কাছেই গঙ্গা। এই যে কুন্তী নদীর পোল পেরিয়ে এলে তোমরা, ওই নদী লক্ষ্মীবাজারের পাশ দিয়ে গঙ্গায় মিলেছে। আরও একটা নদী আছে এখানে, হ্যাঁ, সেটা মিলেছে কুন্তীতে। এমন মনোরম দৃশ্য আর কোথাও পাবে না। আমরা ওদের আমন্ত্রণে ও আপ্যায়নে উপরের ঘরে এলাম। উপরেই আমাদের মুখ হাত পা ধোয়ার ব্যবস্থা হলো। তারপর এলো ডিশ ভর্তি ভালো ভালো খাবার। ও হ্যাঁ, এতক্ষণ তো আমার বন্ধুর নামটাই আপনাদের বলা হয়নি। আমার বন্ধুটির নাম হলো অজয়। সে বলল, আরে এসব কি করেছেন? এত খাবার খাবো কি করে? আর তাছাড়া মেয়ে দেখে আমাদের মতামত জানানোর পরে এইসব আপ্যায়ন হলেই ভালো হতো কি না? ধরুন যদি আমাদের মেয়ে পছন্দ না হয়। তাতে কি, আমাদের মেয়ে তো আমাদেরই থাকবে। মেয়ের জ্যাঠামশাই এ কথাটি বললেন। এই সময় একজন প্রবীণ মহিলা, ইনি বোধহয় মেয়ের জেঠিমা হবেন, তিনি বললেন, তবে বাবা, এও বলে রাখছি, এ মেয়ে একবার দেখলে আর চোখ ফেরাতে পারবে না। অপছন্দ হওয়ার মতো আমাদের মেয়ে নয়। মনে মনে ভাবলাম নিজেদের মেয়েকে সকলেই সেরা ভাবে। যাই হোক, আমরা তো জলযোগ সারলাম। এরপর দু বন্ধুতে ছাদে উঠলাম প্রকৃতির দৃশ্য দেখতে। সঙ্গে ওদের বাড়ির লোকেরাও এলেন। ও হ্যাঁ, ইতিমধ্যে বীরু চক্রবর্তী মানে আমাদের ঘটক ভোজন করে বিদায় নিয়েছেন। গ্রামের মধ্যস্থলে মস্ত দোতলা বাড়ি। ছাদে উঠে চারিদিকে চোখ মেলে দিতেই প্রকৃতির শ্যামল শোভায় চোখ যেন জুড়িয়ে গেল। কি সুন্দর দৃশ্য চারিদিকে। মনে মনে ভাবলাম, মেয়ে যদি পছন্দ হয় তাহলে বিয়ে হবে। অজয় তো শ্বশুরবাড়িতে আসবেই, আমিও মাঝে মধ্যে সঙ্গ নেব ওর। কলকাতার এত কাছে এমন পল্লী দৃশ্য আর কোথায় পাবো? সন্ধে পর্যন্ত আমরা ছাদে ঘুরে সকলের সঙ্গে গল্প গুজব করে দোতলায় আমাদের জন্য নির্দিষ্ট ঘরে নেমে এলাম। এ বাড়িতে ইলেকট্রিক লাইট নেই, তার কারণ এই গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছয়নি। তাই লণ্ঠন বাতি জেলে ঘরে আলো করা হলো। এই সময় আমাদের ঘরের দরজায় হঠাৎ টোকা পড়ল। কে? আজ্ঞে বাবু, আমি হরিপদ। এখানে কি চাই? এই আপনাদের জন্য বড় মা ঠাকুরুন চা আর জল খাবার পাঠাইছেন, তাই দিতে এসেছি। আবার জল খাবার? এই তো এত খেলাম। ঠিক আছে, ভেতরে এসো। এই এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এইখানে রাখ রাখ রাখ। এই হ্যাঁ, ঠিকঠাক সাজিয়ে দে, সাজিয়ে দে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ওরে বাবা, এত খাওয়া সম্ভব নয়। ভাই হরিপদ, তুমি শুধু চাগুলো দিয়ে যাও, বাকি খাবারগুলো নিয়ে যাও। আর ওনাদের বলো আমাদের দুজনেরই পেট ভর্তি, চা ছাড়া আর কিছুই খাওয়া সম্ভব নয়। ওনারা যেন কিছু মনে না করেন। আচ্ছা ঠিক আছে বাবু, যথা আজ্ঞা। এই এইগুলো নিয়ে চলো, নিয়ে চলো। এদের আতিথেয়তার জ্বালায় তো দেখছি প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। এখনো মেয়েই দেখলাম না, সারাক্ষণ খাইয়েই যাচ্ছে। আমরা কি এখানে খেতে এসছি নাকি রে? তা ভায়া, মেয়েকে মানে পাত্রীকে দেখতে পাওনি বলে বুঝি তোমার বুকটা হাহাকার করছে? সবুর করো বৎস, আগামীকালই তোমার মনের এই তৃষ্ণা মিটে যাবে। আপাতত এই চা পান করিয়া তৃষ্ণা মেটান। বলছিস?
ঘরের বড় বড় খোলা জানালা দিয়ে বসন্তের মৃদু সমীরণ আমাদের গায়ের উপর দিয়ে বয়ে যেতে লাগলো। সারাদিনের পথশ্রমের ক্লান্তি দূর করতে বিছানায় দেহ এলিয়ে চোখ বুজে শুয়ে থাকতে একসময় ঘুমিয়ে পড়ল অজয়। অজয়, এই অজয়, ঘুমিয়ে পড়লি? যা, আমি আর একা বসে থেকে কি করব? ওদিকে কটা বই রাখা আছে দেখছি। যাই, ওগুলোই একটু নাড়াচাড়া করি। ঘরের একপাশে পড়ে থাকা ফুটপাথের সস্তা বইগুলো নাড়াচাড়া করতে করতেই ঘরের দেওয়ালে চিত্র দেখতে লাগলাম। এমন সময় হঠাৎই যা দেখলাম তাতে বিস্ময়ের আর অন্ত রইল না। আমার চোখ দুটো যে ধন্য হলো তা নয়, বুকের ভিতরটাও কেঁপে উঠল যেন। আমি দেখলাম এক অষ্টাদশী তরুণী আমার দিকে এক পলক তাকিয়ে দ্রুত পায়ে ছাদে উঠে গেল। লণ্ঠনের স্বপ্নালোকে তার যে রূপ দেখলাম তাতে অভিভূত হয়ে গেলাম। নিজের মনে মনেই বললাম, এই মেয়েটি যদি অজয়ের বউ হয় তাহলে ওর চেয়ে ভাগ্যবান এই জগতে আর কেই বা হতে পারে। শুধু তাই নয়, এ তো অর্ধেক রাজত্ব সহ রাজকন্যা পাওয়ার মতো ব্যাপার। অর্ধেক বলছি তার কারণ ভদ্রলোকের এক ছেলে এক মেয়ে, কাজে বিশাল সম্পত্তির ভাগ ও পাবেই। তার উপরে অমন একটি সোনার প্রতিমা। এই মেয়েকে দেখতে এসে না বলে ফিরে যাওয়ার তো কোনো কারণই নেই। অতএব বিয়ে এখানে পাকা। কাল সকালে সামনাসামনি বসে মেয়ে দেখেই আমার মতামতটা জানিয়ে দেব আমি। আর অজয়ও নিশ্চয়ই আমার সাথে সহমত হবে। কিন্তু মেয়েটা তো অনেকক্ষণ হলো উপরে গেছে, নামার তো আর নামই নেই। এতক্ষণ ছাদে উঠে কি করছে ও? দেখি তো একবার ছাদে গিয়ে। আমি তাই একাকিত্ব কাটাবার জন্য এবং বন্ধুর ভাবী স্ত্রীর সঙ্গে একটু আলাপ করবার জন্য নিজেই উপরে উঠলাম। কিন্তু কোথায় কে? যা বাবা, গেল কোথায় মেয়েটা? ছাদে তো কেউই নেই, পুরো খাঁ খাঁ করছে। এটা কিভাবে সম্ভব? অন্য কোনো সিঁড়ি আছে কি ছাদ থেকে অন্যদিকে যাওয়ার? কে জানে। যাগে, কাল সকালেই না হয় দেখা যাবে। আমার কেমন যেন রহস্যময় মনে হলো ব্যাপারটা। আমি ছাদ থেকে নেমে এলাম। রাত প্রায় 10টা নাগাদ খাওয়ার ডাক পড়ল আমাদের। সে কি এলাহি ব্যাপার, যেন সত্যিকারের জামাই আদর শুরু হয়ে গেল। এমন আতিথেয়তা আমরা এর আগে কখনো কোথাও পাইনি। যাই হোক, সে রাতটা বেশ আনন্দেই কাটল। পরদিন সকালে চা পর্বের পর মেয়ে দেখার পালা। আয় মা, আয়, বস এখানে। বাবারা, এই হলো আমাদের মেয়ে, যাকে দেখার জন্য তোমাদের গতকাল থেকে অপেক্ষা করতে হয়েছে। এইবার তোমাদের যা যা প্রশ্ন আছে ওকে জিজ্ঞাসা করে নাও। জ্যাঠামশাইয়ের কথা অনুযায়ী এই হলো অজয়ের পাত্রী। কিন্তু এ কি? আমি মনে মনে বললাম, এ কাকে দেখছি? এই তো সেই মেয়ে নয়। এই মেয়েটির গায়ের রং ফর্সা, স্বাস্থ্যও ভালো, মুখশ্রীও মন্দ নয়, তবে অপূর্ব সুন্দরী তো একে কোনো মতেই বলা যায় না। এটা অবশ্য আমি ভাবছি, কে জানে অজয় হয়তো একেই পছন্দ করবে। সেটা অজয়ের সাথে কথা বললেই জানা যাবে। আচ্ছা, আপনি পড়াশুনো কতদূর করেছেন? আগে আইএ পাশ করেছি। মেয়ে আমাদের সুলক্ষণা, যেমন রান্নার হাত তেমনি গানের গলা। সাতচরে মেয়ে আমাদের রা কাটে না। নিজেদের মেয়ে বলে বলছি না, আজকালকার দিনে ওর মতো মেয়ে সত্যিই পাওয়া বিরল। এবার বাকিটা তোমাদের সিদ্ধান্ত। আমরা মেয়ে দেখলাম, দু একটা কথাও বললাম, ভালোই লাগলো। আমাদের মেয়ে দেখা হলে মেয়েটিকে বিদায় নিতে বললাম। বলছি,
আমাদের যা যা দেখার জানার সব হয়ে গিয়েছে। আপনি চাইলে এবার বিদায় নিতেই পারেন। মেয়েটি চলে গেলে দু বন্ধুতে ফিসফিস করে আলোচনা করলাম মেয়েটির ব্যাপারে। আমি বললাম, মেয়ের ব্যাপারে ওর বাড়ির লোক কিছু জিজ্ঞেস করলে কি বলবো? আরে হ্যাঁ করে দে। দেখ, এর আগে অনেক মেয়ে দেখেছি, এতটা চোখে কোনোদিন কাউকে ধরেনি। আর এই মেয়েটা খুব সুন্দরী না হলেও বেশ সুলক্ষণা। আর তাছাড়া এমন শ্বশুর বাড়ি আমি ছাড়ছি না। বেশ বেশ, তোর যখন পছন্দ হয়েছে তাহলে আর কোনো দ্বিমত থাকার প্রশ্নই ওঠে না। আমার চোখে তখন সেই মেয়েটির মুখ ভাসছে। আমার বারবার মনে হতে লাগলো, কে ওই মেয়ে? এ বাড়িতে অজয়ের বিয়ে হলে আমার তো আসা যাওয়া থাকবেই। তখন না হয় আমি নিজের জন্য একটু চেষ্টা করে দেখব। কেননা মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। মেয়ে দেখা শেষ হলে এবার বিদায় নেওয়ার পালা। আসবার সময় আমাদের মতামত জানিয়ে এলাম। বলছি কি, পাত্রী আমাদের বেশ পছন্দ হয়েছে, তাই আর বেশি দেরি করা ঠিক হবে না। আমরা বাড়ি গিয়ে বিবাহের সমস্ত আয়োজন শুরু করছি। আপনারাও একটা শুভ দিন দেখে 4 হাত এক করবার ব্যবস্থা করুন। বেশ বাবা বেশ, আমরা মোটের ওপর তৈরি আছি। বলছি যে সামনেই মানে আগামী দিন 15-র মধ্যেই একটা বিবাহের শুভ দিন আছে। যদি তোমরা অনুমতি দাও তাহলে ওই দিনই। আরে না না না, ছি ছি ছি, আপনি আমাদের গুরুজন, এইভাবে অনুমতি চাইবেন না। আর বলুন না, আদেশ করুন। আপনারা যেদিন মনে করবেন সেদিনই বিবাহ অনুষ্ঠিত হবে। আর আমার বাড়ির সকলেই আমার সিদ্ধান্ততেই সহমত হবেন। সুতরাং শুভস্য শীঘ্রম। পাকা কথা পেয়ে বাড়িতে যেন উৎসবের বন্যা বয়ে গেল একেবারে। দিন 15-র মধ্যেই অজয়ের বিয়েটা সম্পন্ন হয়ে গেল। বিয়ের দিন বর নিয়ে যখন এলাম, তখন থেকেই আমি একভাবে খুঁজতে লাগলাম সেই মেয়েটিকে। ওই মেয়েটাকে তো দেখতে পাচ্ছি না কোথাও। ওই বাড়িতে যখন দেখেছি তাকে, নিশ্চয়ই ইনাদের ঘনিষ্ঠ কেউই হবেন, কিন্তু কোথায় সে? একবার যদি দেখা পাই তাহলে ওর পরিচয় জেনে ওর সঙ্গে আলাপ করে আমার ইচ্ছার কথাটা জানাবো। কিন্তু এখানে এত লোকজনের ভিড়, তাও তো তাকে কোথাও দেখছি না। ভারাক্রান্ত মন নিয়ে আমি একসময় ছাদে উঠে একটু নির্জনতা খুঁজতে এলাম। এসেই অবাক, দেখি আরে ওই তো সেই মেয়েটা। ইনিও তো একেবারে বিয়ের কোণের মতোই সেজে, খোঁপায় ফুল গুজে, ছাদের আলসেটা ধরে ঝুঁকে পড়া চাপা গাছটার ঘন পাতার কাছে কি অপরূপ ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন। উনিও মনে হয় আমার মতোই অত ভিড়ভাড়টা পছন্দ করেন না, তাই এখানেই এসে ফাঁকায় দাঁড়িয়ে সব দেখছেন। আর আমি বোকার মতো কখন থেকে ওনাকে সব আত্মীয় স্বজনের মাঝে খুঁজে বেড়াচ্ছি। ইস, একটু আগে যদি ছাদে আসতাম তাহলে আরও বেশ খানিকটা সময় পেতাম আলাপ জমানোর। যাকগে, এখন আর দেরি না করে আলাপটা সেরে নি। এই মনে করে অনেক আশা নিয়ে ওর দিকে এগিয়ে যেতেই মেয়েটি একবার আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে দ্রুত পাশ কাটিয়ে চলে গেল। যা বাবা, চলে গেল? ভারী লাজুক তো। তা যাক, তবু এতক্ষণ পর যে দেখা পেয়েছি এই ঢের। এই মেয়ে যদি আমাকে পছন্দ করে তবে সংকল্প করছি আমি বিনা পণে ওকে বিয়ে করব। উনি তো নিচেই গেলেন, যাই, আমিও নিচেই যাই। আমি দূর হতে তোমারে দেখেছি। নিচে এসে আবার শুরু হলো তাকে খোঁজার পালা। কিন্তু কোথায় যে লুকোলো সে তা কে জানে। আর তাকে দেখতেই পেলাম না। বিয়ের আসরে বসে অজয় আমাকে এক ফাঁকে জিজ্ঞেস করলো, এই, তোর কি ব্যাপার বলতো? সেই তখন থেকে দেখছি হঠাৎ যেন কিরকম একটা হয়ে গেছিস তুই। কাউকে যেন একটা খুঁজে বেড়াচ্ছিস।
কি হয়েছে বলতো তোর? অজয়, এর আগে তোকে এই ব্যাপারটা জানানো হয়নি রে। আসলে সেদিন যখন তোর সাথে প্রথমবার এ বাড়িতে এসেছিলাম, সেদিন একটি মেয়েকে... অজয়কে সেদিন থেকে শুরু করে যথাসম্ভব গুছিয়ে এ পর্যন্ত সমস্ত ঘটনাটা খুলে বললাম। সব শুনে অজয় বলল, বুঝলাম। তবে ব্যস্ত হোস না, আমার বিয়েটা চুকতে দে, তারপর আমিই তোর ঘটকালিটা করে দিচ্ছি। দু বন্ধুতে একই পরিবারের মেয়ে বিয়ে করব। এ তো খুব আনন্দের কথা। দু বন্ধুতে একসঙ্গে শ্বশুরবাড়ি যাওয়া আসা করব। এর চেয়ে সুখের আর কিছু হতে পারে বল? তুই যদি সত্যি এই যোগাযোগটা করে দিতে পারিস, তাহলে তোর বন্ধুত্বের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না রে। চুপ কর তো, বড় বড় কথা বলিস না। বন্ধুত্বের আবার ঋণ কিসের রে? পারিসও বটে। চল চল। অজয়ের কাছ থেকে আসার আলো পেয়ে মনটা ভরে উঠল আমার। ভাবলাম, কি ভাগ্যিস ওই মেয়েটির সঙ্গেই অজয়ের বিয়েটা হয়ে যায়নি। তাহলে অবশ্য আমার কোনো আশা থাকতো না। উনি সারা জীবন আমার বন্ধুপত্নী হিসেবে শ্রদ্ধার পাত্রী হয়েই থাকতো। অজয়ের বিয়ের লগ্ন ছিল মধ্যরাত্রে। অজস্র উলুধ্বনির সঙ্গে চিরাচরিত প্রথা অনুযায়ী সম্পন্ন হলো বিয়েটা। কিন্তু এই বিয়ের বাসরে সে কই? খাওয়া দাওয়ার পর আমি অন্যান্য বন্ধুদের নজর এড়িয়ে ছাদে গেলাম। ছাদে গিয়েই দেখি অবাক কাণ্ড। মেয়েটি সেই আগের মতোই ছাদের আলসের ধারে সেই চাঁপা গাছটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। এই তো পেয়েছি ওনাকে। এবার আর কথা না বলে সহজে যেতেই দেব না। উনি কথা শুরু না করলেও বা পাত্তা না দিলেও আমি যেচে পড়ে হলেও আলাপ করব। উফ, কি চুরকি নাচনি না নামায় নাচাচ্ছে। হ্যাঁ, এই দেখি এই নেই, এই দেখি এই নেই। যাক, আর সময় নষ্ট করা ঠিক হবে না। আমি কাছে যেতেই মেয়েটি আমার দিকে এক পলক তাকিয়ে নত বদনে চলে গেল আমাকে পাশ কাটিয়ে। আমার তখন বেজায় সাহস। আমি নিজে থেকেই মেয়েটিকে ডাকলাম, শুনুন। কি হলো? আপনাকেই বলছি, শুনছেন? কিন্তু মেয়েটি ভ্রুক্ষেপও করল না, ফিরেও তাকালো না আমার দিকে। সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। আমি ওকে অনুসরণ করেও আর ওকে দেখতে পেলাম না। অদ্ভুত ব্যাপার তো। কোথায় গেল মেয়েটা? কেন ও এরকম করছে? আমায় কি দেখে খারাপ মানুষ মনে হয় নাকি? আমায় কি ওনার এতটাই অযোগ্য বলে মনে হয় যে আমার সাথে সামান্য সৌজন্য বিনিময় করলেন না? আর বারবার এভাবে পালিয়ে বেড়াচ্ছেন কেন আমার থেকে? সে রাতও অজস্র হই হুল্লোড়ের মধ্যে কাটলো, কত গান বাজনা হলো, কিন্তু সেই মেয়ের আর দেখা পাওয়া গেল না। পরদিন সকাল থেকেই একেবারে সাজু সাজু রব। মেয়ের বাবা মা আমার দুটি হাত ধরে বারবার বলতে লাগলেন, ও আমাদের বড় আদরের মেয়ে বাবা, দেখো যেন কোনো কষ্ট না হয়। ও কোনো অন্যায় করলে ওর দোষ ত্রুটি ক্ষমা করে দিও বাবা। মাসিমা, মেসোমশাই, এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন। নিজের বন্ধু বলে বলছি না, অজয় সত্যিই ভালো ছেলে। আর ওর বাবা মায়ের কোনো তুলনাই নেই। আপনাদের মেয়ে খুব ভালো পরিবারে বউ হয়ে যাচ্ছে। দেখবেন ওরা খুব সুখেই থাকবে। তাই যেন হয় বাবা। মেয়ের জ্যাঠামশাই জেঠিমা আমাকে ওদের ঘরে নিয়ে গিয়ে বসালেন। বললেন, এসো বাবা এসো, বসো এখানে। বলছি, তোমার বন্ধুর সঙ্গে তুমিও মাঝে মাঝে এসো বাবা, যেন ভুলে যেও না। সময় সুযোগ পেলেই চলে এসো। আর ওকে একটু দেখো, ও আমাদের বড় আদরে মানুষ। যদি কিছু ভুল ত্রুটি করে ফেলে নিজ গুণে মার্জনা করে দিও বাবা। আমাদের এই মেয়ে যদি ভালো না থাকে তাহলে আমরাও কেউ ভালো থাকতে পারবো না বাবা। আসলে এই বাড়িতে ওই এখন একমাত্র মেয়ে। এখন একমাত্র মেয়ে মানে? এর আগে আর কেউ ছিল বুঝি এ বাড়িতে? আমার মেয়ে,
মালতী ছিল। উম, সে 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 এখন কোথায়? তার বিয়ে হয়ে গেছে বুঝি? সে আর নেই। চোখের জল মুছে কথাটা বললেন জ্যাঠামশাই। এই নেই কথাটার অর্থ বুঝতে আমার খুব একটা দেরি হলো না। আমি জিজ্ঞাসা করলাম, কতদিন হলো? এখনো বছর ঘোরেনি বাবা। মা আমার অমন মেয়ে কালে ভদ্রে জন্মায় বাবা। কি রূপ তার! যেমন চোখ মুখের গড়ন, তেমনই গায়ের রং। ওই দেখো না, দেয়ালের গায়ে সে কেমন ছবি হয়ে আছে। শেষের কথাগুলো বলার সময়ই জেঠিমা কান্নায় একেবারে ভেঙে পড়লেন। আর এদিকে ছবির দিকে তাকিয়েই আমি একেবারে স্থির। নিজের অজান্তেই আমি বিড় করে বলে চলেছি, এ কি? এই তো সেই মেয়ে যাকে ঘিরে আমি এত স্বপ্ন দেখছি, যে আমাকে একবার করে দেখা দিয়েই মিলিয়ে যাচ্ছে। ইনি তার মানে এই বাড়ির বড় মেয়ে? কিছু বললে বাবা? হ্যাঁ হ্যাঁ, না না মানে বলছি, ইনি তার মানে এই বাড়ির বড় মেয়ে? হ্যাঁ বাবা, আমাদের মেয়ে মালতী ছিল এই বাড়ির বড় মেয়ে। তোমার বন্ধুর বিয়ের আগে প্রথমত আমাদের জ্যেষ্ঠা কন্যা মালতীরই বিয়ে ঠিক হয়েছিল। এমনকি বিয়ের কথাবার্তাও সব ঠিক হয়ে গিয়েছিল। বারংবার নিষেধ করেছিলাম সন্ধেবেলায় ওই চাপা গাছের কাছে যেতে। বিয়ের আগে একটু সাবধানে থাকতে বলেছিলাম। আসলে সবই নিয়তি। হঠাৎই সেদিন সন্ধেবেলায় চাপা ফুল তুলতে গিয়ে সাপকাঠি হলো। এউটের ছোবল বাবা, এক ছোবলেই শেষ হয়ে গেল আমাদের মেয়েটা। শান্ত হও, শান্ত হও। আজকের দিনে আর এভাবে চোখের জল ফেলো না। জেঠিমা এই ঘটনাটি বলে কান্নায় ভেঙে পড়লেন। আর জ্যাঠামশাই তখন ওনাকে সান্ত্বনা দিতে ব্যস্ত। এদিকে আমার মাথায় কেমন যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছিল। প্রথম দিনের সেই ঘটনা থেকে গতকাল রাত অবধি যা যা দেখেছিলাম সবটা মনে পড়ছিল। আর ভাবছিলাম, এই বিজ্ঞানের যুগে এও কি সম্ভব? তবে সেই শেষ। অজয়ের শ্বশুর বাড়িতে আমি আর কখনো যাইনি। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের কলমে সন্ধ্যা মালতী। গল্পের বিভিন্ন চরিত্রে সুকন্যা, পৌলমী, জয়জিৎ, রনিত, অঙ্কিত ও গল্পের কথক সোমক। শুনতে থাকুন আরও ভালো ভালো গল্প। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের গল্পগুলো। আর আপনারও যদি কিছু মতামত থাকে সেটাও কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন জানা অজানার মাঝে।